মা, তুমি আমাকে ছাড়ো তো, আমি নিজের মতো করে নিজেকে সাজাবো। আমি জানি তুমি কি করে নিজেকে সাজাবে, এমনভাবে সাজাবে যে আগের ছেলেগুলোর মতন এই ছেলেটাও তোমাকে অপছন্দ করবে। দেখ, তোর চাইতে কালো মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোর। একটা কথা শুনে রাখো মা, আমি আমার মতো, আমার এই প্রকৃত রূপ দেখে যে আমায় পছন্দ করবে তাকেই আমি জীবনসঙ্গী করব। কেউ তোমার এই প্রকৃত রূপ দেখে পছন্দ করবে না। একটু মেকআপ করলে জাত যায় না। বললাম পার্লারে যেতে, গেলি না। এখন আমি সাজিয়ে দিতে চাইছি, তাতেও নারাজ। আসলে তুই কি চাস? আমি কি চাই সেটা না হয় সময় এলেই বুঝবে। এখন তুমি নিজের কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও, না হলে কিন্তু আমি তোমাদের কথা শুনবো না, আর ওই ছেলের সাথে দেখা করতেও যাব না। আমি এই কথা বলেই মুখ ঘুরিয়ে নিলাম। আমি জানি আমার কথা শুনে মা চলে যাবে, আর সেটাই হলো। ইস, কথা বলতে বলতে পরিচয় দিতেই ভুলে গেলাম। আমি পড়ি, নামটা পড়ি হলেও আমি কিন্তু পরীর মতো দেখতে না। আমার এই রূপ নিয়ে আমার পরিবার খুব চিন্তিত। আজ আমি একটি ছেলের সাথে দেখা করতে যাব। এই ছেলেটাকে নিয়ে মোট 12 জন ছেলের সাথে দেখা করেছি, কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি। এই ভদ্রলোকেরও হবে না, আমি 100% শিওর। চোখে কাজল, একটা কালো টিপ, ঠোঁটের কোণায় হাসি, তাতেই আমি রেডি। আর কি চাই তৈরি হতে? যেই বোরখাটা পরতে যাব অমনি মা বলে উঠল, কি রে, বোরখা পরছিস কেন? বোরখা পরছি কেন মানে কি মা? আমি তো রাস্তায় বের হলে বোরখা পরেই বের হই। তাহলে হ্যাঁ, তা ঠিক, কিন্তু তুই আজ বোরখা পরবি না। কি হচ্ছে মা এগুলো? আমি কিন্তু বোরখা ছাড়া এক পাও বাহিরে বের করব না। শোন না মা, একদিন, শুধু মাত্র একদিনই তো। একদিন তো দূরে থাক, 1 সেকেন্ডের জন্য আমি বোরখা ছাড়া বাহিরে বের হব না। মা অনেকবার বারণ করলো, কিন্তু আমি মায়ের কোনো কথাই শুনিনি। বোরখা পরেই বের হলাম। সোজা বড় রাস্তায় এসে একটি রিক্সা নিয়ে রেস্টুরেন্টের সামনে নামলাম। ভাড়াটা মিটিয়ে রেস্টুরেন্টের ভেতর চলে গেলাম। চারিদিকে চোখ বুলিয়ে লোকটাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কি করে চিনব? লোকটাকে তো আমি আগে কখনো দেখিনি। চিন্তায় পড়ে গেলাম। ঠিক তখনই একজন ওয়েটার এসে বলল, আপনি মিস পরি তো? জি, আমি পড়ি। আপনি ওই 17 নাম্বার টেবিলে অপেক্ষা করুন। আপনি যার সাথে দেখা করতে এসেছেন সে একটু বাইরে গেছে, একটু পর চলে আসবে, আপনাকে অপেক্ষা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। লোকটা চলে গেল। আমি চুপচাপ সেই 17 নম্বর টেবিলে গিয়ে বসলাম আর ভাবতে থাকলাম। এর আগে যাদের সাথে দেখা করতে এসেছি তারা আমার আগেই এখানে বসেছিল, আর ওনার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। আজব। আসসালামু আলাইকুম। হঠাৎ কারো সালামের শব্দে চোখ তুলে তাকালাম। আমি রীতিমতো একটা ধাক্কা খেলাম নিজের মনের সাথে। বক্ষস্পন্দন কেঁপে উঠল তাকে এক পলক দেখার পরই। গায়ে হালকা আকাশি রঙের টি শার্ট, চুলগুলো হালকা লাল, আর বড় বড় কিছু চুল কপালের মাঝে এসে পড়েছে। হাতে কালো রঙের ওয়াচ। গায়ের রং দুধে আলতা হবে। উচ্চতা কতটুকু হবে তা আমি ভাবতে পারছি না। এই ছেলে আমাকে দেখলে ডিরেক্ট বলে দিবে, শোনো মেয়ে, তোমাকে আমার পছন্দ হয়নি, আমার সাথে তোমায় মানাবে না। এই যে মিস পরি, কোথায় হারিয়ে গেলেন? না মানে আসলে। কি বলছেন না মানে আসলে? শরীর খারাপ লাগছে? পানি খাবেন কি? না ঠিক আছে। ওকে। সালামের উত্তর কিন্তু পেলাম না। অবশ্য আপনি চাইলেন আমি আবার সালাম দিতে পারি। না ঠিক আছে, আমি সালামের উত্তর এখন দিচ্ছি। তো বলুন কি খাবেন? লোকটা কথা বলতে বলতে একটি চেয়ার টেনে বসলো। আমি শুধু অপলক দৃষ্টিতে ওনাকে দেখছি। এতটা সুন্দর কোনো মানুষ হয় বুঝি? সব থেকে ওনার হাসিটা সুন্দর।
কি সহজভাবে আমার সাথে কথা বলছে। দেখে মনে হয় উনি আমায় আগে থেকেই চিনতেন। উনি কি আমায় সত্যিই অপছন্দ করবেন? হায় আল্লাহ, আমি কি ভাবছি এসব? এর আগেও তো কত ছেলের সাথে দেখা করেছি, কই এমন অনুভূতি তো কখনোই হয়নি। আমি কি প্রেমে পড়ে গেছি? না না, আমি কি সব কল্পনা করছি। এই যে মিস, আপনার কি হারিয়ে যাওয়া রোগ আছে? হুম, না। কি হুঁ না বলছেন? আমার তো দেখে মনে হচ্ছে আপনার হারিয়ে যাওয়ার রোগ আছে। একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। জি বলুন। আসলে আমার এই রেস্টুরেন্টে দম বন্ধ হয়ে আসছে। যদি কিছু মনে না করেন তো চলুন আমরা বাইরে যাই। লোকটা আমার মনের কথা কি করে বুঝলো? আমারও যে এই মুহূর্তে দম বন্ধ হয়ে আসছে। আমি নিজের দৃঢ়তার সঙ্গে উত্তর দিলাম, জি চলুন। চলুন। লোকটা হাঁটা শুরু করলো। আমি তার পিছু পিছু যাচ্ছি। লোকটার হাঁটার ধরনটাও সবার চাইতে আলাদা। হয়তো এতদিন বিদেশে ছিল সেজন্য। আচ্ছা, কোথায় যাওয়া যায় বলুন তো? আপনার জানা মতে এমন কোনো জায়গা আছে যেখানে লোকজন কম, গাড়ি ঘোড়া শব্দ নেই, আছে জানা? হুম, আছে। কোথায় বলুন তো? আমাদের কলেজ। সেখানে তেমন লোকজন নেই, গাড়ি ঘোড়ার শব্দও নেই। আছে পাখির মিষ্টি কণ্ঠস্বর, ফুলের সুবাস আর হাজারো বুনো ফুলে ঘেরা মাঠ। সত্যি এমন জায়গা আছে? আছে। যাবেন আপনি? অবশ্যই যাব। তাহলে চলুন যাওয়া যাক। আর একটা কথা, বলুন। এখান থেকে ওখানে যেতে কতক্ষণ সময় লাগবে? যদি রিস্কায় যাই তাহলে 10 মিনিট, আর হেঁটে গেলে আধা ঘন্টা তো লাগবে। হ্যাঁ, তাহলে চলুন। মানে হেঁটে? হেঁটে? কেন, আপনি হাঁটতে পারেন না? যদি নাও হাঁটতে পারেন সমস্যা নেই, আমি আপনাকে কোলে তুলে হাঁটতে পারবো। আপনাকে দেখে মনে হচ্ছে 50 কেজির একটু বেশি হবেন না। মানে কি, আপনি এই হাজারো লোকের মাঝে আমাকে কোলে নেবেন? মাথা ঠিক আছে আপনার? আমার মাথা ঠিক আছে, আর আমার কিন্তু আপনাকে কোলে নিতে একটুও লজ্জা করবে না। আপনার আবার কোলে উঠতে লজ্জা করবে না তো? এই কথা বলে লোকটা চোখ মারল আর বলল, মজা করছি, সিরিয়াসলি নেবেন না। এত বোরিং হয়ে হাঁটা যায় নাকি? আমি তো পুরাই বোকা বনে গেলাম। লোকটা বলে কি? আমি আর কিছু বললাম না, চুপচাপ হাঁটা শুরু করলাম। উনি আমার পিছু পিছু আসছে। এর মাঝে উনি অনেক কথাই বললেন। তিনি বিদেশে ছিলেন, লেখাপড়া করছেন, চাকরি করেছেন সেখানে, কেমন কেটেছে, বন্ধুদের সাথে কত মজা করেছে, আরও অনেক কিছুই। আমি শুধু নীরব দর্শকের মতো শুনছিলাম। লোকটার কথা বলার ধরনটাও আলাদা। ইচ্ছে করছিল সারাক্ষণ তার সাথে গল্প করি। হঠাৎ নিজের অজান্তেই কল্পনার শহর থেকে বেরিয়ে এলাম। এরপর আমরা আমাদের কলেজে গেলাম। পুরো কলেজ ঘুরিয়ে দেখালাম। আমি ভবিষ্যতে কি করব, কি প্ল্যান আছে, এসব বিষয়ে তিনি অনেক কথা বললেন। কিন্তু আমি সব থেকে বেশি অবাক হচ্ছি এটা দেখি, সে আমার সাথে প্রায় 3 ঘন্টা ধরে কথা বলছে, অথচ একবারও বলেনি আমার নিকাব খুলতে। সে তো এসেছেই আমাকে দেখতে, অথচ একবারও। যাই হোক, এবার বাড়ি ফেরা উচিত। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই দুজন আবার হাঁটা শুরু করলাম। হঠাৎ তিনি একটা ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন আর আমাকে বললেন, ফুচকা খান তো? তাহলে চলুন খাওয়া যাক, ঝাল ঝাল টক টক ফুচকা। উফ, কতদিন পর যে নিজের দেশের ফুচকা, ভাবতেই খুশিতে বুকটা ভরে যায়। এরপর দোকানের উদ্দেশ্যে বললেন, ভাই 2 প্লেট ফুচকা দেন তো, একটিতে ঝাল আর একটিতে ঝাল কম। আমি ওনার দিকে তাকিয়ে আছি। এই না বললো ঝাল ঝাল ফুচকা খাবে, এখন আবার বলছে একটিতে ঝাল, অন্যটিতে ঝাল ছাড়া। অবশ্য আমি ঝাল খেতে পারি না, কিন্তু সেটা তো ওনাকে বলিনি। তাহলে উনি কী করে জানলো? উফ, আর সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার কি মুখটা খুলবেন নাকি মুখ বাঁধা নিয়ে ফুচকা খাবেন? বলছি, এবার কি আপনার নিকাবটা খুলবেন? না হলে তো ফুচকা খেতে পারবেন না। খুলছি। আমি
আমার মুখের নেকাবটা খুললাম। তখন উনি আমার দিকে স্বাভাবিকভাবেই তাকিয়েছিল। আমি মনে মনে ভাবছি উনি আমাকে দেখিয়ে 3000 ভোল্টের ছক খাবে নিশ্চয়ই, কিন্তু হলো তো পুরোই উল্টো। আমি খেলাম শক, উনি স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে আছে সেটা দেখে। সে ফুচকার প্লেট এগিয়ে দিল আমার নিকট। উনি এমনভাবে আমার দিকে তাকিয়েছিল মনে হয় সে আগে থেকেই আমাকে দেখেছে। ওভাবে তাকিয়ে আছেন কেন? ফুচকা খান, না হলে তো বাড়িতে যেতে দেরি হবে। আমি তার কথায় থতমত খেয়ে তাড়াতাড়ি ফুচকার প্লেট টেবিলের উপর থেকে নিয়ে নিলাম। চুপচাপ খেতে শুরু করলাম। ফুচকা মুখে দেওয়ার সাথে সাথেই আমার চোখ মুখ থেকে যেন আগুন বের হচ্ছে, মুখে যেন কেউ বোমা ফাটিয়েছে। আমি কোনো কথা বলতে পারছি না, মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এরই মাঝে উনি বলে উঠলেন, ভাই, ফুচকায় তো ঝাল হয়নি, কি ঝাল দিয়েছেন? এতে আরও ঝাল দিন, আর পারলে কাটা কাঁচা মরিচ দিন। এবার আমি বুঝতে পারছি আমার ফুচকায় কেন এত ঝাল। অদল বদল হয়ে গেছে ফুচকার প্লেট। তবুও আমি কিছু বললাম না, কারণ আমি যদি বলি আমি ঝাল খেতে পারি না তাহলে সবার সামনে মান সম্মান শেষ। মেয়েরা আবার ঝাল খেতে পারে না, তাও যদি ফুচকাই হয়, এটা কেউ বিশ্বাসই করবে না। উনি প্লেটে আরও ঝাল নিয়ে খাওয়া শুরু করলো। আমিও খাচ্ছি, মনে হচ্ছে এখনও পেটে কেউ বোমা ফাটিয়ে দিয়েছে। তবু হাজারো কষ্টের মাঝে ফুচকার প্লেট শেষ করলাম। উঠে গিয়ে 1 লিটারের বোতলের পানি সবটা খেলাম। না, তাতেও কাজ হলো না। আমি এসে চুপচাপ চেয়ারে বসে চোখ বুজে রইলাম। হঠাৎ পাশে তাকিয়ে দেখি সে নেই। গেল কোথায়? এত ঝাল কোনো মানুষ খেতে পারে? আমার জানা নেই। আমি চোখ থেকে অনবরত পানি পড়ছি, ইচ্ছে করছে এক দৌড়ে বাড়ি চলে যাই। এটা খেয়ে নিন, ঝাল কমে যাবে। তাকিয়ে দেখি একটি আইসক্রিম আমার সামনে ধরে আছে লোকটা। বুঝতে পারছি না হঠাৎ উনি আইসক্রিম আনলো কেন। এটা খান, দেখবেন ঝাল কমে গেছে। আর ঝাল লাগলে কখনো পানি খাবেন না, তাতে ঝাল আরও বেড়ে যায়। ঠান্ডা কিছু খাবেন। এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? খেয়ে দেখুন, সত্যি বলছি ঝাল কমে যাবে। আমি ওনার হাত থেকে আইসক্রিমটা নিলাম আর খেতে শুরু করলাম। সত্যি এত ঝাল লেগেছে যে আমার পুরো পৃথিবী অন্ধকার লাগছে। আইসক্রিমটা শেষ হবার আগেই আমার ঝাল উধাও। সত্যি লোকটা মিথ্যা বলেনি। চলুন এবার যাওয়া যাক। হুম। আপনার ঝাল লেগেছে, আপনি আমাকে বলেননি কেন? এভাবে চুপ করে থাকলে কি ঝাল কমে যেত? আজব মেয়ে তো আপনি। নাকি সম্মানে লাগতো আমায় বললে? যাই হোক, কোনোভাবে প্লেটটা পাল্টে গেছে। আপনি তো প্রথমে যখন খাওয়া শুরু করলেন তখন বুঝলেন, বললেন না কেন? কি কখন থেকে আমি বকবক করছি, আপনি চুপ করে আছেন? কিছু বলুন। না, আসলে আমিও একটু ঝাল খাওয়ার চেষ্টা করলাম, এই আর কি। বুঝতে পেরেছি। এই রিক্সা, এই বলেই একটা রিক্সা ডাক দিল সে। আমরা দুজনেই উঠে পড়লাম। রিক্সায় উঠে কেউ আর কখনো কথা বললাম না। হঠাৎ ওনার ফোনটা বেজে উঠল। হ্যাঁ মা, বলো। তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি রবিবারের টিকিট কেটে রাখো, আমি সেই দিনই যাব। তোমার কোনো কথা শুনছি না, তোমায় যা বললাম তাই করো। না, কোনো জলদি হবে না। তুমি তো জানো আমি অল্প ছুটি নিয়ে এসেছি, তাই যা বলছি সেটা করো। আচ্ছা রাখছি, আর আমি 1 ঘন্টার মধ্যে বাড়ি আসছি। আমি এত সময় একতরফা কথা শুনছিলাম, শুনে যেটা বুঝলাম সে রবিবার চলে যাবে। আচ্ছা, উনি তো কিছুই বলল না আমাকে তার পছন্দ হয়েছে কি না বা অন্য কিছু। আমি তো আগে থেকেই জানতাম তার আমাকে পছন্দ হবে না। তাহলে আমার এত কষ্ট লাগছে কেন, এত খারাপ লাগছে কেন ওনার চলে যাওয়ার কথা শুনে? আগে তো এমনটা হয়নি কখনো। তাহলে ওনার বেলায় কেন এত কষ্ট হচ্ছে? এই যে পড়ি, তোমার বাড়ি চলে এসেছে। জি? বলছি তোমার বাড়ি চলে এসেছে। ও হুম। আচ্ছা তাহলে আসি, ভালো থাকবে। আর হ্যাঁ, পারলে একটু ঝাল খাওয়া শিখে নিও, না হলে দেখা যাবে তোমার বর প্রচুর ঝাল খায় আর তুমি একটু ঝাল খেতে পারো না, তাতে কিন্তু তোমারই সমস্যা হবে।
আল্লাহ হাফেজ। আমি রিক্সা থেকে নেমে পড়লাম। সাথে সাথেই রিক্সাওয়ালা তাকে নিয়ে চলে গেল। আমি অনেকক্ষণ অসহায়ের মতো তাকিয়ে থাকলাম। মনে হচ্ছে সব কিছুই যেন উল্টে পাল্টে যাচ্ছে। সোজা বাড়ির ভিতরে চলে গেলাম। আমি জানি বাড়িতে গিয়ে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই চুপি চুপি ঘরে ঢুকে গেলাম। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সেটাই হলো। পড়লাম একসাথে সবার সামনে। মা, বাবা, বড় চাচা, বড় চাচি, ছোট বোন, রানী। হায় আল্লাহ, আমি এবার কি করে বাঁচব? কিছু জানতে চাইলে সেটারও বা কি উত্তর দেব? লোকটা যে কিছুই বলে গেল না। কিরে, এত দেরি হলো কেন? প্রশ্নটা মা করলো। আমি উত্তরে বললাম, এমনি। ঠিক আছে, ঘরে যা, ফ্রেশ হয়ে আয়। আমি তো পুরো হয়ে দাঁড়িয়ে রইলাম। আজ হচ্ছেটা কি? সবাই আমাকে 3000 ভোল্টের শক দিচ্ছে বারবার। এর আগে যত ছেলের সাথে দেখা করতে গিয়েছি, বাড়িতে এসে হাজারো প্রশ্নের উত্তর দিতে হয়েছে, আর এবার তার উল্টো। আমিও আর কোনো কথা বললাম না, চুপচাপ ঘরে চলে এলাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে ভাবছি লোকটার কথা। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, লোকটার নামটা পর্যন্ত জানা হলো না। এর আগে যখন কারোর সাথে দেখা করতে গিয়েছি, বাড়িতে এসে হাজার প্রশ্নের সম্মুখীন হই, কিন্তু এবার না, আর ভাবতে পারবো না। আজকে সব কিছু ডায়েরিতে লিখতে হবে, না হলে দম বন্ধ হয়ে মারা যাব। ঘরে এসে ডায়েরিটা খুঁজতে শুরু করলাম। না, পাচ্ছি না। আজকে ডায়েরিটাও আমাকে অবাক করবে বলে ভেবেছে। এসব ভাবছি, ঘুম ভেঙে যায় ফজরের আজান শুনে। উঠে উঁচু করে ফজরের নামাজ পড়ে নিলাম। ভালো লাগছে না কিছু। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম কিছুটা সময়। সেখানেও ভালো লাগলো না। রুমে এসে আবারও শুয়ে পড়লাম। শুয়ে ভাবছি কালকের দিনের কথা। আচ্ছা, উনি তো বলল রবিবার চলে যাবে, মানে আজ বৃহস্পতিবার, আর 3 দিন পর সে চলে যাবে। হঠাৎ দরজায় টোকা পড়ল। কে? রানী, তুই এত সকালে? আগে দরজাটা তো খোল, জরুরি কথা আছে। উঠে দরজাটা খুলে দিতেই রানী হুট করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আপুরে, তোর সর্বনাশ হয়ে গেছে। তোর অপেক্ষার প্রহর শেষ হয়ে যাচ্ছে। তোকে আমি কি করে বাঁচাবো আমার মাথায় কিচ্ছু আসছে না। আরে কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু, তোর বিয়ে ঠিক করেছে বাবা মা। কি? আমাকে না জানি? হ্যাঁ আপু, তার উপর একটা বুইটার সাথে। বয়সটা যেন কত, ও হ্যাঁ, 72 বছর। তুই কি পাগল হয়ে গেছিস? 72 বছরের পুরুষ সাথে বাবা মা আমার বিয়ে ঠিক করেছে? তাই তো বলছি, তোর জীবন শেষ। আপু, তুই কোথাও পালিয়ে যা, সব মিটে গেলে ফিরে আসিস। এই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ আমার বড় চাচার ছেলে নাহিদ ভাইয়ার কথা মনে পড়ল। হ্যাঁ, একমাত্র নাহিদ ভাইয়াই পারবে এগুলোর সমাধান করতে। যেই রানীকে ছাড়িয়ে দরজার কাছে ছুটে গেলাম, তখনই মা চলে আসে। কোথায় যাচ্ছিস? নাহিদকে পাবি না, তাকে তোর আব্বু শহরে পাঠিয়ে দিয়েছে। আর রেডি হয়ে নিচে এসো, আজকে তোমার গায়ে হলুদ। ধুরন্ধর হতে চেষ্টা করো না, ফল ভালো হবে না। এ কথা বলেই মা চলে গেল। আমি ফ্লোরে বসে পড়লাম। কি হলো আমার সাথে? আমার বাবা মা আমার সাথে এত বড় ভুল কি করে করছে? একজন বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি আমার মতো করে থাকতে গিয়ে নিজেই নিজের কাছে হেরে গেলাম। খুব অসহায় লাগছে। চোখের পানি যেন সব বাধা ভেঙে ফেলেছে আজ। আমি বসে বসে কাঁদছি। আমার বোন আমাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছি না। অবশেষে ও চলে গেল। কতক্ষণ কেঁদেছি জানি না। মা এসে আমাকে হলুদ শাড়ি পরিয়ে বাইরে নিয়ে গেল। আমার নাকি গায়ে হলুদ হবে। নিচে নেমে দেখি আমার সব আত্মীয় স্বজন এসেছে আমার বিয়েতে। আমি হয়তো একমাত্র মেয়ে যে কিনা নিজের বিয়ের কথা গায়ে হলুদের দিন জানতে পেরেছি। চোখে জল গড়িয়ে আমার বুক ভাসিয়ে দিয়ে যাচ্ছে।
সেদিকে কারো খেয়াল নেই। আমার কিছু আত্মীয় স্বজন বলছে, আরে কাঁদছিস কেন পাগলি? সব মেয়েদের বাপের বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে যেতে হয়, এইটাই নিয়ম। কি করে বোঝাবো আমি কি কারণে কাঁদছি? গায়ে হলুদ শুরু হলো। সবাই আমার মনের স্বাদ মিটিয়ে হলুদ লাগাচ্ছে আর বলছে, বেশি করে হলুদ লাগা, পরি হলুদ রঙে যদি তোর কালোর রং দূর হয়। কথাটা শুনে সবাই হাসতে শুরু করলো। আজ আমার কেন জানি একটু রাগ হচ্ছে না। হবে কি করে? আজ এই রূপের জন্যই তো একটা বুড়োকে বিয়ে করতে হচ্ছে। হলুদের পালা শেষ হলে আমাকে গোসল করিয়ে আমার রুমে চেঞ্জ করতে নিয়ে গেল সবাই। একটা কমলা রঙের শাড়ি পরিয়ে দিল। আমার বোন রানী আমাকে সাজিয়ে দিয়ে গেল কি সব হাবিজাবি দিয়ে। অন্যদিন হলে ঠিক ওকে কড়া শাসন করতাম, কিন্তু আজ কোনো এক দ্বিধায় পারলাম না কিছু বলতে। দুপুরে মা খাবার নিয়ে অনেক জোর করলো, কিন্তু খেলাম না। সেটা দেখে মা ইমোশনাল ব্ল্যাকমেল করলো। তারপর আর কিছু বলতে পারলাম না, খেয়ে নিলাম। দুপুরের পর থেকে কেউ আর আমার রুমে আসলো না। সবাই ব্যস্ত, এমনকি আমার ছোট্ট বোনটাও। নিজের কষ্টের কথা কাকে বলবো, কাকে বলে নিজের মনকে হালকা করব? পৃথিবীর সবাই বেঈমান, এমনকি আমার এতদিনের দুঃখ সুখের ডায়েরিটাও। আজ নিজের ঘরটা কোনো বন্দি জেলখানা মনে হচ্ছে। বিছানা ছেড়ে উঠে বারান্দায় গেলাম। সেখানে গিয়ে দেখি আমার গোলাপ গাছটা কেমন নেতিয়ে গেছে, ঠিক আমার মতো। আজকের সন্ধ্যাটা খুব বেশি অন্ধকার লাগছে, বাতাসগুলো বিষাক্ত। আকাশে হাজারো তারার সাথে চাঁদ উঠেছে। আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আমি আমার মতো করে থাকতে গিয়ে আজ নিজেকে এভাবে ঠকতে হচ্ছে। রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ রানী জোর করে আমায় এক গ্লাস শরবত খাইয়ে গেল। ফোনটাও সব কিছু সহজে মেনে নিয়েছে দেখে আরোই কষ্ট লাগলো। কষ্ট যেন ভিড় করলো ঘুম হয়ে। ঘুমের দেশে পা দিলাম। যখন চোখ খুললাম তাকিয়ে দেখি পুরো পৃথিবী জুড়ে আলোর রশ্মি ছড়াছড়ি করছে। বাইরে খুব চেঁচামেচি হচ্ছে। কটা বাজার জন্য দেখার জন্যই ঘড়ির দিকে তাকালাম। হায় আল্লাহ, দুপুর 12টা বেজে গেছে। আমি এতটা সময় ঘুমিয়েছিলাম আজ? উঠে ফ্রেশ হয়ে বসে রইলাম। কেন জানি আজকে আর কাঁদতে ইচ্ছে করছে না। এর মধ্যে সবাই আমার রুমে এলো, অনেক বড় একটি লাগেজ নিয়ে। সাথে আমার বন্ধুরা, আমার ছোট বোন, আরও কিছু মুরব্বি। বাড়ির পরিবেশ দেখে বুঝতে পারছি বিয়েটা বেশি ধুমধাম করে হচ্ছে না। রানী বলল, আপু বরের বাড়ি থেকে আগেই সব কিছু পাঠিয়ে দিয়েছে, তারা বেশিক্ষণ ওয়েট করবে না। তোর জন্য কেনা সকল শাড়ি গহনা আগেই পাঠিয়ে দিয়েছে, যাতে আমরা তোমাকে সাজিয়ে রাখতে পারি। আমি কিছু বললাম না, আসলে কিছু বলতে ইচ্ছেও করছে না। ওরা সবাই আমাকে সাজিয়ে দিল। একটা লাল রঙের বেনারসি, ভারী ভারী গহনা, সাথে লাল ঘোমটা, আরও অনেক কিছু, কিন্তু বলতে ইচ্ছে করছে না সেসবের কথা। এর মধ্যেও একজন চিৎকার করে বলে উঠল, এই বর এসেছে, বর এসেছে। সবাই আমাকে একা ফেলে চলে গেল, এমনকি আমার ছোট্ট বোনটাও। কিছুক্ষণ পর মাওলানা সাহেব সাথে আরও অনেকে এলো আমার ঘরে। আমার সামনে বসে পড়তে শুরু করলো। সিরাজুল চৌধুরীর একমাত্র ছেলে মোহাম্মদ সজল চৌধুরীর সাথে মোহাম্মদ রিফাত খানের কন্যা মুসাফ্ফরি বানুর সাথে 3,01,000 টাকা দেড়মোহর নির্ধারণ করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। মা, তুমি রাজি থাকলে বলো কবুল। কবুল কথাটা শুনে আমার বুকের মধ্যে ব্যথা শুরু হলো। দম আটকে আসছে, চোখের জল যেন সব বাধা ভেঙে গড়িয়ে পড়ছে। আমি কি বলবো কিছুই খুঁজে পাচ্ছি না। আমাকে চুপ থাকতে দেখে সবাই বলছে, কি রে চুপ করে আছিস কেন, কবুল বল। আমি তবুও যেন কিছু বলতে পারছি না। 3 অক্ষরের এই শব্দটা আজ আমার কাছে হাজারো ইংলিশ শব্দের ওয়ার্ড হয়ে গেছে।
যেটা উচ্চারণ করতে মুখ আটকে আসে। অবশেষে সব কষ্ট নিজের ভিতরে চেপে বলে দিলাম, কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে চলে গেল। এবার নিশ্চয় ছেলের কাছে যাবে, তারপর মোনাজাত করে আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেটার কামনা করবে। কিন্তু সুখের হবে কি? সব স্বপ্ন, আশা, ভালো লাগা, ভালোবাসা গলা টিপে হত্যা করলো আমার পরিবার। এবার শুরু হলো কনে বিদায়ের পালা। এক হাত ঘোমটা দিয়ে কান্না করলাম। না কাউকে দেখেছি, না কেউ আমাকে দেখেছে। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। বাবা, তোমাদের বোঝা হয়ে গিয়েছিলাম, তাই তো আমায় পর করে দিলে। না রে মা, তুই কোনোদিন আমার বা তোর মায়ের কাছে বোঝা ছিলি না। যা করেছি তোর ভালোর জন্যই করেছি। মা আমাকে জড়িয়ে ধরে বলল, ছেলেটা খুব ভালো মা, তোকে খুব সুখে রাখবে দেখিস। মাকে কি করে বলবো? মা, আমি যে আমার এই 22 বছরের সব অনুভূতি গেছে কালের সেই 3 ঘন্টার কাছে হেরে। আমি যে ওই নাম না জানা মানুষকে ভালোবেসে ফেলেছি। কি করে বোঝাবো তোমাদের সেই সত্যি? ওনার সাথে দেখা হবার আগে যদি তোমরা আমার সাথে 100 বছরের বুড়োর সাথেও বিয়ে দিয়ে দিতে, আমার যে এত কষ্ট হতো না এখন যতটা হচ্ছে। হঠাৎ কেউ একজন তাড়া দিল গাড়িতে ওঠার জন্য। জীবনের সব পুরানো স্মৃতি ছেড়ে চলে যাচ্ছি চেনা পৃথিবী ছেড়ে অচেনা পৃথিবীতে। চেনা গন্ধ, চেনা সুর, চেনা মুখ সব আজ থেকে আমার কাছে অচেনা, আর অচেনা সব আজ থেকে হবে চেনা। আমি সেখানে সুখী হব তো? সেখানে আমাকে শুনতে হবে না তো আমি কালো? যাবার সময় ছোট্ট বোনটাকে কোথাও দেখতে পেলাম না। অবশ্য ঘুমটা না উঁচু করেই ওকে খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। বাবা আমাকে গাড়িতে উঠিয়ে দিল। আমি বাবাকে বললাম, বাবা, রানী কোথায়? তোর চলে যাওয়া দেখতে পারবে না, তাই ঘরে বসে কাঁদতেছে। বাবা আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমার মেয়েটাকে দেখো, ও ছোটবেলা থেকেই সবার থেকে আলাদা। নিজের প্রয়োজনের কথা কাউকে খুলে বলতে পারে না। তিনি শুধু বললেন, আর কিছু বললেন না। আমি গাড়িতে উঠে বসলাম। গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটতে থাকলো তার আপন গন্তব্যে। ঘোমটার আড়ালে কাঁদতে থাকলাম আর চোখের পানি মোছার বৃথা চেষ্টা করলাম। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম বিশাল এক ঘরের বিছানায়। চারিদিকটা খুব পরিপাটি করে সাজানো, দেখে মনে হয় খুব যত্ন করে গুছিয়ে রাখা ঘরের প্রতিটি আসবাবপত্র। হঠাৎ করে চোখ গেল আমার পাশে ছোট্ট একটা হলুদ রঙের খাম দিকে। উপরে লেখা, আমাকে পড়ো। আমি খামটা খুলে পড়লাম। সেখানে লেখা, আলমারিটা খুলে দেখো, কালো রঙের একটি শাড়ির সাথে যাবতীয় প্রয়োজন সব আছে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আর ঘড়িতে তাকিয়ে দেখো কটা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলাম, কারণ তখন ঘড়িতে রাত 11:15। আমার এত ঘুম হঠাৎ কী করে আসছে বুঝতে পারছি না। বিছানা থেকে উঠে আলমারির কাছে গিয়ে খুলে দেখি চিঠিতে যেমন লেখা ঠিক তেমনই। সব নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। খুব খিদে পেয়েছে। সারাদিন আজ কিছুই খাওয়া হয়নি, শুধু রানী এক গ্লাস শরবত খাইয়েছিল জোর করে। ফ্রেশ হয়ে রুমে এসে আরও অবাক হলাম। একটু ট্রে ভর্তি খাবার, সাথে আরও একটি চিঠি, যেখানে আগের মতোই নতুন কিছু লেখা। সবার সামনে খেতে লজ্জা পাবে, তাই খাবারটা দিয়ে গেলাম। আর হ্যাঁ, সময় আছে তোমার কাছে 20 মিনিট। সত্যি খুব খিদে পেয়েছিল, তাই 7-5 না ভেবে খেয়ে নিলাম। সব কিছু গুছিয়ে রাখতে একটি মেয়ে এসে সব নিয়ে গেল। আমি আবার এক হাত ঘুমটা টেনে খাটের মাঝখানে বসে রইলাম। হঠাৎ দরজা খোলার শব্দে আমার বুকের ধুকপুক শুরু হলো। শরীর ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। একজন বয়স্ক লোক আমাকে ছোবে, ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। তারপর
লোকটার বয়স ৭২ বছর। উফ, আমি পাগল হয়ে যাব। লোকটা আমার দিকে এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে ততই আমার বুকের ধুকপুক বেড়ে যাচ্ছে। সে এসে আমার ঘুমটা খুলে দিল। তাকে দেখতেই আমি চিৎকার করে উঠলাম, আর আমার চিৎকার শুনে সেও সাথে সাথে চিৎকার করে উঠল। আপনি চিৎকার করছেন কেন? তুমি চিৎকার করছো কেন? আমি তো আপনাকে দেখে চিৎকার করলাম, আপনি কেন চিৎকার করলেন? আমি তো ভাবলাম তুমি আরশোলা দেখে চিৎকার করছো। কেন? আপনি কি আরশোলা দেখে ভয় পান? হুম। এই প্রথম দেখলাম ছেলেরা আরশোলা দেখে ভয় পায়। আমি প্রথম দেখলাম বাসর ঘরে কেউ বউ এত জোরে চিৎকার করে। বর মানে? বর মানে আমি তোমার বর। আপনি? আমি। কেন, অন্য কেউ হওয়ার কথা ছিল নাকি? না মানে ৭২ বছরের বুড়ো। তাহলে রানী যে বলল? কি ৭২ বছরের বুড়ো? আসলে আমরা তো তোমার সাথে ফাজলামো করতে চেয়েছিলাম, কিন্তু তুমি ব্যাপারটা এত সিরিয়াস ভাবে নিলে যে পুরো 2 দিন ঘরবন্দি রাখলে নিজেকে। আর আমরা তোমার এই অবস্থা দেখে 2 দিন ঘুমের ওষুধ খাওয়াচ্ছি। কি? সরি, এই দেখো গান ধরছি। আপনাকে আমি তো... প্লিজ আজ কিছু বলো না। আর হ্যাঁ, এই নাও তোমার ডায়েরি। আমার ডায়েরি আপনার কাছে? তোমার বোন দিয়েছে। আর শোনো, তোমাকে যেদিন আমার মা দেখতে গিয়েছিল সেদিন তুমি একটু সাজনি, সেটা আমার মায়ের খুব ভালো লেগেছে। আর তাই তোমার প্রথম দেখায় পছন্দ করে ফেলেছে মা। শুধু আমার জন্য সেদিন কোনো কথা দিয়ে আসতে পারিনি। তারপর তোমার বোনের সাথে আমি দেখা করি, তার কাছ থেকে তোমার সব বিষয় জানতে পারি, আর বাকিটুকু জানি তোমার ডায়েরি থেকে। তারপর যেদিন তোমার সাথে দেখা করতে আসি সেদিন আমি পুরোপুরি শিওর হয়ে যাই যে তুমি কখনো কারো কথা নিজেকে বদলাবে না। এই লক্ষণটা আমার আর আমার মায়ের বেশি ভালো লেগেছে। তাই তো তুমি আজ আমার ঘরের বউ। তোমার মা হাজারবার বলার পরেও তুমি কিন্তু বোরকা ছাড়া রাস্তায় বের হলে না। তোমায় আমি যত দেখলাম ততই অবাক হলাম। সত্যি বলতে তোমার মতোই আমার জীবনসঙ্গী চেয়েছিলাম। দেখো, সেটা পেয়ে গেলাম। ওই যে বলে না, মন থেকে চাইলে সব পাওয়া যায়, ঠিক তেমন। সেদিন রেস্টুরেন্টে যা হয়েছে সব তোমার স্বপ্ন, যেগুলো আমি পূরণ করতে চেয়েছি। অবশ্য তোমায় কোলে তোলার ব্যাপারটা আমার স্বপ্ন ছিল, যেটা আজ পূর্ণ হয়েছে। তার মানে আপনি আমায় গাড়ি থেকে কোলে তুলে ঘরে নিয়ে এসেছেন? কি করবো বলো, বউটা আমার 2 দিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছে, তাও আবার নিজের অজান্তে। তাই যখন সে একটু ঘুমাতে চাইলো, কি আর ডিস্টার্ব করি বলো। তাই বলে কোলে তুলে? অনেক হয়েছে, এবার আমার সাথে চলো। কোথায়? বারান্দায়। বারান্দায় কেন? আরে কি বলবো তোমায়, আকাশের চাঁদটা বুঝেছো? আমায় অনেক কথা শুনিয়েছে, আমার ঘর নাকি শূন্য, তাই তাকে দেখাবো। আমার ঘর আর শূন্য নেই, আমার ঘরে এখন সুন্দর চাঁদ আছে। আমি সজলের কথা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। এতটা সম্মান ভালোবাসা আমার কপালে ছিল? এই একদম কাঁদবে না, অনেক কেঁদেছো, এখন শুধু হাসবে। আমরা দুজন বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলোয় আলোকিত করেছে পুরো ধরনীর বুক। এই যে চাঁদ, শুনতে পাচ্ছ আমার কথা? এই দেখো আমার ঘরে চাঁদ, যে ঠিক তোমার মতো। সে নিজের রূপ নিয়ে কোনো অভিযোগ করে না কারোর সাথে। চাঁদ কিন্তু আপনার কথা শুনে বলবে আমি মোটেও তার মতো সুন্দর না। পরিবেশে যদি সুন্দর প্রতিযোগিতা হয়, আমি তোমাকে 10-এ 10 দেব। কিন্তু অন্য কেউ কিন্তু আমায় 10-এ 5ও দেবে না। আর সবার কথা কবে থেকে ভাবতে শুরু করলে? না আসলে... চুপ, আর কোনো কথা নয়। সজল আমায় জড়িয়ে ধরল, ওর কপাল আমার কপালের সাথে ঠেকিয়ে বলল, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, যাকে কোনো কিছুর সাথে তুলনা করা চলে না। আমি তার কথা শুনে সত্যি কান্না চাপিয়ে রাখতে পারছি না। অবশ্যটা দুঃখের নয়, সুখের কান্না। পড়ি, হুম। তোমার লেখা সেই কবিতাটা শোনাবে? কোন কবিতা? যেটা তোমার ডায়েরিতে লেখা, আমি চাই তোমার মুখে শুনতে। আমি আমার মতো হতে চাই না কারো মতো। আমি আমার মতো, আধার রাতের আলোর মতো।
আমি আমার মতো, নিজেই নিজের গর্ব। আমি আমার মতো, পৃথিবীর শ্রেষ্ঠতম। আমি আমার মতো, সন্ধ্যা রাতের তারার মতো। আমি আমার মতো, শুধু তোমারই জন্য। সজল আমাকে জড়িয়ে নিল পরম আবেশে। আমিও সজলকে জড়িয়ে কয়েক ফোঁটা সুখের অশ্রু ঝরালাম। সুখ বুঝে